সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনের আজকে দ্বিতীয় পর্বে স্বাগতম। তো এই পর্বে আমরা গোলীয় দর্পণের মধ্যে উত্তল অবতল এই দুইটা দর্পণে একটা প্রতিবিম্ব কীরকম দেখতে হয়, প্রতিবিম্ব কীভাবে আঁকতে হয়, খুব সহজে আমরা প্রতিবিম্ব আঁকা শিখব। এবং সেগুলো থেকে যেই ম্যাথগুলো আছে, আমাদের দুইটা সূত্র আছে মাত্র, বিবর্ধনের একটা সূত্র এবং বিভিন্ন প্রতিবিম্বের দূরত্ব দৈর্ঘ্য বের করার সূত্র, এই সূত্রগুলো আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ। এবং আর কিছু ম্যাথ করবো এই চ্যাপ্টারের শেষে। তাই শুরু করা যাক। আমি মিনহাজ চৌধুরী ভাইয়া আছি আজকের অদম্য একাডেমির অনলাইন ক্লাসে। তো প্রথমে গোলীয় দর্পণ জিনিসটা আসলে কি এবং কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখব। তো গোলীয় দর্পণ মূলত একটা, যেহেতু গোলীয় তাহলে কি করতে হবে, একটা গোলক আঁকতে হবে। প্রথমে কি করতে হবে ভাইয়া, সবগুলা চিত্র আগে থেকে আঁকি নাই, যাতে আমি ক্লাসে তোমাদের একে একে দেখাইতে পারি এবং কিভাবে খুব সহজে তুমি সেটা আঁকতে পারো সেটা হচ্ছে কি আমরা দেখিয়ে দিব। তো তোমরা অবশ্যই যখন পরীক্ষায় বাসায় প্র্যাকটিস করার জন্য হয়তো বা খালি হাতে করতে পারো, কিন্তু পরীক্ষার হলে সেটা সুন্দর করে করার জন্য কি করতে হবে, কাটা কম্পাস ব্যবহার করতে হবে। কাটা কম্পাস ব্যবহার করে সেটা করবা। তো প্রথমে আসো একটা গোল আঁকি। এই আঁকলাম একটা গোল। তো এটা পুরোপুরি হয়তো বা গোলক হয় নাই। তো প্রথমে একটা জিনিস চিন্তা করো, এই যে গোলকটা ড্র করলাম, গোলকের তো একটা কেন্দ্র আছে, তাই না? গোলকের কি আছে, একটা কেন্দ্র আছে। তাহলে এই কেন্দ্র বরাবর যদি আমরা গোলকটাকে অর্ধেক করে ফেলি, বা যে কোনো একটা অংশ নেই, পুরোপুরি যে অর্ধেক করতে হবে ব্যাপারটা এরকম না। এই নিলাম একটা অংশ, একটা গোলক থেকে কেটে যখন একটা আমি আয়না তৈরি করব, তখন সেটাকে বলবো আমি কি, গোলীয় আয়না বলবো। তাহলে আয়না তৈরি করার জন্য আমরা জানি একটা পাশকে অবশ্যই কি করতে হয়, একটা পাশের মধ্যে প্রলেপ দিতে হয়। আমরা সেটা সমতল দর্পণ হোক কিংবা গোলীয় দর্পণ হোক, তাই না? তো আমাদের সমতল যেই দর্পণগুলো আছে সেগুলো তো সোজা থাকে, সেগুলোর একটা পাশকে আমরা কি করি, একটা পাশের মধ্যে আমরা প্রলেপ দেই। যেই পাশে প্রলেপ দেই সেই পাশটা আমরা এরকম দাগ দিয়ে দেই, যাতে বোঝায় এই পাশে প্রলেপ আর এই পাশে আসে আয়না। এই পাশে আছে কি প্রলেপ আর এই পাশে আয়না। যেই পাশে এরকম দাগ দেওয়া থাকে সেই পাশে কি না, আয়না না। তাহলে আমরা এই জিনিসটা যদি গোলীয়তে করি, তাহলে একবার আমরা ভিতরের দিকে প্রলেপ দিতে পারি। ভিতরের দিকে প্রলেপ দিলে এক ধরনের আয়না তৈরি হবে, আর বাহিরের দিকে প্রলেপ দিলে এক ধরনের আয়না হবে। এই জায়গা থেকেই মূলত আসছে গোলীয় আয়না দুই ধরনের হয়, উত্তল এবং অবতল। কখন উত্তল হবে, উত্তল সাইড কোনটা বলতো? এই যে উপরের দিকে যেই সাইডটা আছে সেটা হলো উত্তল সাইড। এই উত্তল সাইডে যখন কি দেখা যায়, আয়না হিসেবে কাজ করে, তখন সেটা হবে উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণ তৈরি করার জন্য, উত্তল সাইড দিয়ে দেখার জন্য আমাদের কি করতে হবে, অবতল সাইডটাকে প্রলেপ দিয়ে দিতে হবে। অবতল সাইডটাকে কি দিয়ে দিতে হবে, প্রলেপ দিয়ে দিতে হবে। ঠিক আছে, উত্তল দিকটাকে আয়না তৈরি করার জন্য অবতল সাইডটাকে কি দিতে হবে, প্রলেপ দিয়ে দিতে হবে। তাহলে উত্তল সাইডটা হয়ে যাবে কি, উত্তল সাইডটা হয়ে যাবে একটা উত্তল দর্পণ, একটা উত্তল দর্পণ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আসো সেম প্রসেসে যদি আমরা এখন আসো উত্তল দর্পণ সম্পর্কে আরো কিছু জেনে নেই। এখন আমরা উত্তল দর্পণের এই জায়গাটাকে আমরা বলতেছি কেন্দ্র। এটাকে কেন্দ্রবিন্দুও বলা হয়, কেন্দ্র সংক্ষেপে বলতে পারো। এটাকে কি বলতেছি, কেন্দ্র। ঠিক আছে, তাহলে এটা যদি কেন্দ্র হয়, তাহলে এই কেন্দ্র আর এই যে পুরো গোল দর্পণটা আছে, গোল দর্পণটার এই মধ্যবিন্দুটাকে আমি বলবো মেরুবিন্দু। এটাকে কি বলবো, মেরুবিন্দু। আচ্ছা, তাহলে এইটার নাম দিলাম মেরুবিন্দু। কেন্দ্রবিন্দু গেল, মেরুবিন্দু গেল। এখন আসো কেন্দ্রবিন্দু আর মেরুবিন্দুর মধ্যবর্তী যেই দূরত্বটাকে, কেন্দ্রবিন্দু আর মেরুবিন্দুর মধ্যবর্তী একটা দূরত্বকে, এই পুরো দূরত্বটাকে যদি আমরা দুই ভাগ করি, অর্থাৎ মধ্যবিন্দু যদি আমরা বের করি, মাঝখানে একটা বিন্দু বের করি, এই বিন্দুটাকে বলবো আমরা ফোকাস বিন্দু। এটাকে কি বলবো, এটাকে বলবো আমরা ফোকাস বিন্দু। এটার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের ফোকাস বিন্দু। আশা করি তোমরা বুঝতে পারছো। এই আয়নার মাঝখানে যে বিন্দুটা আছে সেটার নাম মেরুবিন্দু। আর যেই গোলক থেকে আমরা এই আয়নাটা বের করছি, সেই গোলকের যেই কেন্দ্রটা, সেই কেন্দ্রটা হচ্ছে কেন্দ্রবিন্দু।
মেরুবিন্দু এবং কেন্দ্রবিন্দুর মাঝখানের যে দূরত্বটা আছে সেটাকে যদি অর্ধেক করি, ঠিক মধ্যবিন্দুটা হবে ফোকাস বিন্দু। সেই মধ্যবিন্দুটা কি হবে? ফোকাস বিন্দু। তাহলে আমরা এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে কি বলি বলতো? ব্যাসার্ধ বলি। সেটাকে কি বলি? ব্যাসার্ধ বলি। তাহলে এই যে দর্পণের ক্ষেত্রে এই ব্যাসার্ধটাকে বলা হয় গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ। কিসের ব্যাসার্ধ? বক্রতার ব্যাসার্ধ। তাহলে এইখানে বক্রতার ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আমরা তো কেন্দ্র থেকে এই যে মেরু পর্যন্ত যে দূরত্বটাকে সেটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ, বা শুধু ব্যাসার্ধ বললেও চলে, বক্রতার ব্যাসার্ধ। আমরা ব্যাসার্ধকে সবসময় তো ইংলিশে বলে রেডিয়াস। রেডিয়াস থেকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি। কি দ্বারা প্রকাশ করে থাকি? আর দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, তাহলে এইটা তো আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এই কেন্দ্রটাকে ও দ্বারা প্রকাশ করা হচ্ছে। কি দ্বারা? ও দ্বারা, ইংরেজি ও দ্বারা প্রকাশ করা হচ্ছে। মেরুবিন্দুকে অধিকাংশ সময় পি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আর ফোকাস বিন্দুকে অধিকাংশ সময় এফ দ্বারা, ফোকাস বিন্দুকে সবসময় তোমার এফ দ্বারাই প্রকাশ করতে হবে। আমরা দুইটা জায়গায় ফিক্স থাকবো, কেন্দ্রবিন্দুকে ও দ্বারা প্রকাশ করব, ফোকাস বিন্দুকে এফ দ্বারা প্রকাশ করব। সিম্পল। তখন আমরা আমাদের জন্য ট্র্যাক রাখা কিংবা গতানুগতিক আমরা যেভাবে সলভ করা উচিত সেই ট্র্যাকের মধ্যে আমরা থাকবো, তাই না? তো আসো, ফোকাস আর এখানে হচ্ছে কেন্দ্র, দুইটা জিনিস পেলাম। তো মেরু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে বলতেছি বক্রতার ব্যাসার্ধ। আমরা সাধারণত একটা গোলকের ব্যাসার্ধ এরকমই মেজার করি। আর তাহলে ফোকাস দূরত্ব কি? এই মেরুবিন্দু থেকে ফোকাস বিন্দুর যেই দূরত্বটা আছে সেই দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব। এটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় ফোকাস দূরত্ব। এটাকে, এই বিন্দুটার নাম হচ্ছে ফোকাস বিন্দু, আর আয়না থেকে এর দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্বকে আমরা কিভাবে প্রকাশ করি? ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয়। আসো, তাহলে আমরা সেকেন্ড জিনিস যেটা শিখলাম সেটা হলো ফোকাস দূরত্ব। এটা কেটে ফেলি এখানে, ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এখন একটা জিনিস খেয়াল করো তো, এই যে টোটাল যে দৈর্ঘ্যটা এটাকে বলতেছি আমরা ব্যাসার্ধ বা বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক না এই ফোকাস দূরত্বটা? বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে এই ফোকাস দূরত্বটা। তাহলে ফোকাস দূরত্ব এফ সমান কি হবে? আর বাই টু। এফ সমান কি হবে? এফ সমান হবে আর বাই টু। এফ হচ্ছে ফোকাস দূরত্বের ফোকাস দূরত্ব এফ। এফ হচ্ছে কি? আমাদের বক্রতার ব্যাসার্ধ বা ব্যাসার্ধের অর্ধেক। ব্যাসার্ধের অর্ধেক, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। সেখান থেকে রেডিয়াসকে দুই দ্বারা ভাগ করলেই আমরা ফোকাস দূরত্ব পেয়ে যাব। এই পুরো কনসেপ্টটা হচ্ছে গিয়ে একটা গোলীয় আয়নার বিভিন্ন মেরুবিন্দু কি, ফোকাস বিন্দু কি, কেন্দ্রবিন্দু কি, এইটা জানার বিষয়। এখন আসো, আমরা সেম জিনিস শিখবো কিসের ক্ষেত্রে? অবতল দর্পণের ক্ষেত্রে। অবতল দর্পণ একই জিনিস, জাস্ট এটার প্রলেপটা ভিতরের দিকে না দিয়ে প্রলেপটা বাহিরের দিকে দিব। দিলে কি হবে? ভিতরের অংশটা, অবতল অংশটা দর্পণ হিসেবে কাজ করবে। তখন অবতল অংশটা বা ভিতরের অংশটা যখন দর্পণ হিসেবে কাজ করবে তখন সেটাকে বলবো কি? অবতল দর্পণ। তাহলে শুরু করি, আসো। আমরা আবার একটা গোলক আঁকলাম। গোলকের একটা আছে কেন্দ্র। তো একটা জিনিস আমি আবার একটা আমরা উত্তল দর্পণ আঁকবো। একে আমরা একটা জিনিস দেখাবো যে একটা জিনিস মিস করছি ভাইয়া, সেটা হলো, এবং এটা পরবর্তীতে হয়তো পড়াইতাম আমরা, বাট আমি চাইতেছি এখনই তোমাদের একটা এই জিনিসটা আমি একটু বুঝাই দিতে। আমরা আবার একটা কি আঁকলাম? আবার একটা উত্তল দর্পণ আঁকলাম, ঠিক আছে। তো আমার একটা জিনিস বলো তো, এইটার যে ফোকাস দূরত্ব বা এই বিন্দুটা হচ্ছে তার ফোকাস বিন্দু এফ, আর এটা হচ্ছে তার ও কেন্দ্রবিন্দু। এই এফ আর ও এগুলা কোন দিকে? যেই দিকে আয়নাটা আছে সেই দিকে, নাকি এর বিপরীত দিকে? এর বিপরীত দিকে। তাহলে এই যে ফোকাস দূরত্ব, এই ফোকাস দূরত্বটা আসলে বাস্তব যেই দিকে আয়না আছে সেই দিকে, নাকি অবাস্তব দিকে ফোকাস দূরত্বটা? তার ফোকাস দূরত্বটা অবাস্তব দিকে। যেদিকে আয়না না সেদিকে তার ফোকাস দূরত্ব, যেদিকে আয়না না সেদিকে তার ফোকাস দূরত্ব। সেজন্য উত্তল দর্পণের ফোকাস দূরত্ব নেগেটিভ হয়। উত্তল দর্পণের ফোকাস
দূরত্ব কিরকম? নেগেটিভ। উত্তল দর্পণের ফোকাস দূরত্ব নেগেটিভ বা ঋণাত্মক। তাহলে আসো জিনিসটা যখন একটু অবতল দর্পণের ক্ষেত্রে দেখবা তখন আরো ক্লিয়ার হবে। আঁকো আর একটা চিত্র দিলাম, একটা ডিম। তো এই ডিমের মধ্যে এটা হচ্ছে গিয়ে কেন্দ্র। ডিম না, ডিম তো আর গোলাকার হয় না, তো এটা কি হবে? কেন্দ্রবিন্দু হবে। যেই বৃত্ত থেকে আমরা আয়নাটা নিছি বা যেই গোলক থেকে আমরা আয়নাটা নিছি সেই গোলকের কেন্দ্রটাই মূলত আমাদের দর্পণের কেন্দ্র বা বক্রতার কেন্দ্র, যেটাই বলো। তো এখন আসো আমাদের এখন এটা তো উত্তল দর্পণ আসছে, অবতল দর্পণ কিরকম আঁকবো? অবতল দর্পণ আঁকার জন্য আমাদের বাহিরের দিকে কি দিতে হবে? বাহিরের দিকে প্রলেপ দিয়ে দিব। বাহিরের দিকে কি দিয়ে দিব? প্রলেপ দিয়ে দিব। এটা সিলভারের প্রলেপ হইতে পারে বা যে কোনো জিনিস আমরা ধাতু দিয়ে সাধারণত প্রলেপ দেওয়া হয়। বাহিরের দিকে প্রলেপ দিয়ে দিলাম। তাহলে আয়না কোন দিকে? আয়না ভিতরের দিকে। এখন দেখো তার আয়না যেই দিকে, তাহলে এটা যদি এটা হয় কেন্দ্র ও, তাহলে এই এর মাঝখানে হবে না এফ? বুঝতে পারছো? তাহলে এইটার দেখো যেই দিকে আয়না সেই দিকে ফোকাস দূরত্ব, যেই দিকে আয়না সেই দিকে ফোকাস দূরত্ব। সেজন্য অবতল দর্পণের ফোকাস দূরত্বটা হয় ধনাত্মক। অবতলের ক্ষেত্রে কি তার অবতলের ফোকাস দূরত্ব অবতলের ফোকাস দূরত্ব কি হয়? সব সময় পজিটিভ হয়। অবতলের ফোকাস দূরত্ব সব সময় পজিটিভ হয়। এখন এটা মনে রাখতে কি কঠিন হবে? উত্তলের ক্ষেত্রে তার তো ফোকাস যেই দিকে আয়না, উত্তল দর্পণের আয়নাটা তো ওই দিকে, এই দিকে আয়নাটা না, এই দিকে আয়না। এই আয়নাটা যেই দিকে ফোকাস দূরত্বটা ওই দিকে না, কেন না? কারণ তার কেন্দ্র তো ওই দিকে। কেন্দ্র যেই দিকে থাকবে ফোকাস দূরত্ব, ফোকাস বিন্দুটা ওই দিকে থাকবে। ফোকাস বিন্দু যেই দিকে থাকবে সেই দিকেই তো তার ফোকাস দূরত্বটা বের করতে হবে। তাহলে এই দিকে তার ফোকাস দূরত্ব, আয়না আর একদিকে, সেজন্য তার ফোকাস দূরত্বটা নেগেটিভ। ফোকাস দূরত্ব কি? নেগেটিভ। অবতল দর্পণের দিকে তাকাও, তার কেন্দ্র যেই দিকে সেই দিকেই তার আয়না, সেই দিকেই তার কি? আয়না। যেই দিকে কেন্দ্র সেই দিকে আয়না, সেজন্য কেন্দ্র যেখানে থাকবে এর পাশেই তো থাকবে ফোকাস দূরত্ব বা ফোকাস বিন্দু। তাহলে ফোকাস বিন্দু থেকে আয়নার দূরত্বটাকে বলি আমরা ফোকাস দূরত্ব। তাহলে এই ফোকাস দূরত্বটা যেহেতু আয়নার দিকে আছে সেজন্য সেটা হলো পজিটিভ। এতটুকু পর্যন্ত যদি মনে রাখতে পারো এবং উত্তল দর্পণ কি অবতল দর্পণ কি সেটা তোমরা আঁকতে পারো, চিহ্নিত করতে পারো, এতটুকু পর্যন্তই ইনশাআল্লাহ যথেষ্ট হবে। এখন আসো আমরা উত্তল দর্পণ এবং অবতল দর্পণে প্রতিবিম্ব বা দর্পণ তৈরির কিছু নিয়ম শিখব। কিভাবে একটা, আমরা তো প্রতিফলনের দুইটা সূত্র শিখছিলাম প্রথম পর্বে, সেগুলো মূলত হচ্ছে আমরা সমতল দর্পণে ব্যবহার করে দেখেছিলাম। তো আজকে আমরা কিছু শিখব গোলীয় দর্পণের প্রতিফলনের কিছু নিয়ম এবং কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটা কিছু নিয়ম দেখব এবং সেটা ব্যবহার করে আমরা প্রতিবিম্ব তৈরি করব। তাহলে আসো প্রথমে প্রথম নিয়মটা কি এটা পড়ি এবং সেটার অ্যাপ্লিকেশন দেখব। একটা আলোক রশ্মি কেন্দ্র বরাবর আসলে সেটি প্রতিফলিত হয়ে যেদিক থেকে এসেছে সেদিকেই ফিরে যায়। আলোক রশ্মি কেন্দ্র বরাবর আসলে সেটি কি হয়? প্রতিফলিত হয়। তাহলে প্রথমে আমরা যেই জিনিসটা শিখলাম সেটা হলো কেন্দ্র দিয়ে যখন আসবে তখন যেদিকে আসছে আলোক রশ্মিটা সেই দিকে ফিরে যাবে। কেন্দ্র বরাবর আসলে যেদিক থেকে আসছিল সেদিকে ফিরে যাবে। তাহলে সেটা আমরা উত্তল দর্পণের ক্ষেত্রেও দেখব, অবতল দর্পণের ক্ষেত্রেও দেখব। আসলে প্রথমে আসলে অবতল দর্পণ কিভাবে আঁকে? অবতল দর্পণ আঁকা হয় বাহিরের উত্তল সাইডটাকে আমরা প্রলেপ লাগিয়ে দিলে ভিতরের দিকে হয়ে যায় অবতল, আর অবতল দিকটি প্রলেপ লাগিয়ে দিলে এটা হয়ে যায় উত্তল। এটা এফ, এটা ও। এখন আমাকে বলো যে ভাইয়া এটা হচ্ছে আমাদের এফ। তো প্রথম যেই জিনিসটা আমরা শিখলাম এতক্ষণ যে আলোক রশ্মি কেন্দ্র বরাবর আসলে সেটা প্রতিফলিত হয়ে যেদিক থেকে এসেছে সেদিকে ফিরে যাবে। তো কেন্দ্র বরাবর যদি, এই যে হচ্ছে আমাদের কেন্দ্র, এটা কি কেন্দ্র, তো কেন্দ্র বরাবর একটা আলোক রশ্মি এইদিকে এসে আপতিত হয়েছে। কি হয়েছে? এদিকে এসে আপতিত হয়েছে। তাহলে এই দিকে যদি আপতিত হয় কি হবে? এই দিকেই ফিরে যাবে। যেই দিকে আপতিত হয়েছে সেই দিকেই ফিরে যাবে, যেই দিকে আপতিত হয়েছে সেই দিকেই ফিরে যাবে। এক নাম্বার ঘটনা। এখন আসো উত্তল দর্পণের ক্ষেত্রে ঘটনাটা আরো একটু ইন্টারেস্টিং হয়। কেন ইন্টারেস্টিং হয়?
আমরা এই উত্তল দর্পণের আয়না কোন দিকে? ওই দিকে, কিন্তু তার কেন্দ্র কোন দিকে? এই দিকে। তাহলে আয়না যেদিকে সেদিকেই তো আলোক রশ্মি এসে আপতিত হবে। আসো, এই হলো কি আমাদের ও বা কেন্দ্র, কেন্দ্র বরাবর এদিকে আসছে, কেন্দ্র বরাবর এদিকে আসছে। কিন্তু একটা জিনিস খুব বেশি মনে রাখবা, যত আয়না যে পাশে আছে সেই পাশের আলোক রশ্মিগুলা বাস্তব আলোক রশ্মি, এই দিকের আলোক রশ্মিগুলো আমরা সরাসরি টান দিয়ে আঁকবো। যখন আয়নার অপোজিট পাশে চলে আসবো, আয়নার অন্য পাশে যেই পাশে আয়না নয় সেই পাশে যখন আসবো, তখন আমরা ডট ডট দিয়ে চিত্র আঁকবো। কি ডট ডট দিয়ে কি আঁকবো? আলোক রশ্মি আঁকবো। তাহলে ডট ডট দিয়ে আমরা এই পাশে আলোক রশ্মি আঁকলাম, ঠিক আছে? এগুলো এইটা হচ্ছে কি অবাস্তব একটা দিক, অবাস্তব দিক। একটু আগে দেখলাম না, এদিকে অবাস্তব দিক হওয়ার জন্য ফোকাস দূরত্বটাকে আমরা উত্তল দর্পণে নেগেটিভ ধরছিলাম। তো বাস্তবে তো আর উত্তল দর্পণে বাস্তব দিকে তো আর কেন্দ্র নেই, তাহলে বাস্তব দিকে এটা আর যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা অবাস্তব দিকেই, বাস্তব দিকে আলোকটা আসবে, অবাস্তব দিকেই আমাদের এটাকে বলা হয় বর্ধিত করা, বাড়ানো, বাড়িয়ে আমরা বাস্তব দিকে অবাস্তব দিকে নিয়ে যাব। তাহলে এই দিকে যখন হচ্ছে কি এটা আসছে, তাহলে এই দিকেই কি হবে? ফিরে যাবে। এই দিকে আসছিল, এই দিকেই ফিরে যাবে। কেন্দ্র বরাবর কোনো আলোক রশ্মি আসলে যেদিকে আসছে সেদিকেই ফিরে যাবে। আমরা এই 1 নাম্বার রুলটা কিসের জন্য দেখলাম? অবতল দর্পণের জন্য দেখলাম, উত্তল দর্পণের জন্য দেখলাম, অবতল দর্পণের জন্য দেখলাম, উত্তল দর্পণের জন্য দেখলাম। ঠিক আছে ভাইয়া? আরো একবার ভাইয়া রিপিট করি। অবতল দর্পণের ক্ষেত্রে কেন্দ্র বরাবর একটা আলোক রশ্মি আসছিল, এই দিকে আসছিল, আবার এই দিকে ফিরে গেছে। কেন্দ্র বরাবর আসলে যেদিকে আসবে সেদিকে ফিরে যাবে। উত্তল দর্পণের ক্ষেত্রে দেখা গেছে তার কেন্দ্র একদিকে আর আয়না আর একদিকে, ঠিক আছে? সেজন্য প্রথম অংশটা সে আসছিল টিকে আলোক রশ্মি হিসেবে, এরপরে অবাস্তব আলোক রশ্মি হওয়ার কারণে এই পাশে তো আর আয়না নাই, সেজন্য আমরা এগুলো ডট 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 দিয়ে কেন্দ্র পর্যন্ত বর্ধিত করছি। যেহেতু সে কেন্দ্র বরাবর আলোক রশ্মিটা ছিল, সেজন্য যেদিকে আসছে সেদিকে ফিরে যাবে। এটা হচ্ছে কেন্দ্রের দিকে আসার 1 নাম্বার নিয়ম। দ্বিতীয় নিয়মটা কি? দ্বিতীয় নিয়মটা হলো প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিটি প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে যাবে। প্রতিফলনের পর কোন দিকে দিয়ে যাবে? ফোকাস বিন্দু। তাহলে আসো আমরা প্রধান অক্ষ কি সেটা শিখবো এবং এই রুলটা একটু অ্যাপ্লিকেশন করে দেখবো। একটা হচ্ছে কি অবতল দর্পণ, অবতল দর্পণের বাহিরের দিকে হচ্ছে গিয়ে প্রলেপ, আচ্ছা এইখানে হচ্ছে গিয়ে ও, এইটা মানে হচ্ছে কেন্দ্র, আর এটা হচ্ছে এফ, আর এইখানে কি আঁকবো? উত্তল দর্পণ আঁকবো। আমরা প্রত্যেকটা জিনিস উত্তল দর্পণ অবতল দর্পণ দুইটার জন্যই দেখব। যদিও উত্তল দর্পণ থেকে চিত্র মাত্র একটা, সমতল দর্পণ থেকে আমরা একটা মাত্র চিত্র আঁকছি না, ঠিক উত্তল দর্পণের জন্য চিত্র মাত্র একটা, আর অবতলের জন্য চিত্র অনেকগুলা। অবতলের জন্য চিত্র অনেকগুলা না, মূলত 6টার মতো, 6টা থেকেও ছোট করা আসে সবচেয়ে বেশি 4টা। আমরা এই চ্যাপ্টারে মূলত যদি 6টা যদি আমরা চিত্র আঁকতে পারি, তাহলে এই চ্যাপ্টারে খুব সহজে সবগুলা চিত্র আমাদের জন্য সহজ। এই 6টার বাইরে সাধারণত চিত্র আসে না। এখন আসো, এখন আমরা এই যে আমরা রশ্মিটা আঁকছি, যেটা মূলত মেরুবিন্দু, কেন্দ্রবিন্দু, ফোকাস বিন্দু, এই বিন্দুগুলাকে কানেক্ট করে যেই রেখাটা আমরা আঁকছি, সেই রেখাটাকে বলা হয় প্রধান অক্ষ। সেটাকে কি বলা হয়? প্রধান অক্ষ বলা হয়। তো এখানে প্রশ্ন করছে যে, নিয়ম বলছে যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে যাবে। তাহলে আসো আমরা প্রথমে উত্তল দর্পণের জন্য ব্যাপারটা একটু দেখি, অবতল দর্পণের জন্য ব্যাপারটা একটু দেখি। অবতল দর্পণের এইটা হচ্ছে আমাদের কি? আমাদের প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরাল মানে তো বুঝো, সব জায়গায় সমান দূরত্ব থাকাটাকে বলা হয় সমান্তরাল। এই যে সমান্তরাল ভাবে একটা আলোক রশ্মি এসে পতিত হলো, আয়নায় এসে পতিত হয়েছে, পতিত হওয়ার পরে কোন দিকে যাবে? ফোকাস বিন্দু দিয়ে যাবে। তাহলে আসো আমরা, এইটা হচ্ছে ফোকাস বিন্দু, এই দিক দিয়ে যাবে, ফোকাস বিন্দু দিয়ে যাবে। খুব সহজ না? প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি যদি হচ্ছে কি আপতিত হয়, প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হলো, ফোকাস বিন্দু দিয়ে যাবে। সহজ। এখন আসো, এরপরের নিয়মটা একই নিয়ম, মূলত এখানে নিয়ম দুইটা। একটা হলো কেন্দ্রের জন্য কেন্দ্র বরাবর আসলে যেদিকে আসছে সেদিকে ফিরে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে আসলে ফোকাস বিন্দু দিয়ে যাবে। আর পরের নিয়মটা হচ্ছে ফোকাস বিন্দু বরাবর আসলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, ফোকাস বিন্দু বরাবর আসলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তাহলে একটা আলোক রশ্মি যদি এসে আপতিত হয়, এই জিনিসটা তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা ফোকাস বিন্দু দিয়ে যদি একটা আলোক রশ্মি এসে আপতিত হয়, এই যে হলো ফোকাস বিন্দু, এটা কি? এটা আমাদের ফোকাস বিন্দু ছিল।
ফোকাস বিন্দু বরাবর এসে আপতিত হইছে, এই দিকে এসে আপতিত হইছে। ঠিক আছে, কোন দিকে গেছে? ফোকাস বিন্দু দিয়ে গেছে। তাহলে কোন দিকে ফিরে যাবে? প্রধান অক্ষের সমান্তরালে ফিরে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে ফিরে যাবে। এইটা হলো আমাদের প্রধান অক্ষ। এটা কি? এইটা আমাদের প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মিটা ফিরে গেছে। তার মানে আমরা মূলত নিয়ম 3টাই শিখে ফেলছি, অবতলের জন্য 3টা নিয়মই শিখে ফেলছি। অবতল উত্তলের সব ক্ষেত্রেই একই কথা। উত্তলে যেহেতু যে পাশে ফোকাস বিন্দু সেই পাশে আয়না না, সেজন্য আমরা হচ্ছে কি একটু আলাদাভাবে অবাস্তব দিক দিয়ে একটু দেখবো, বাট কথা সবগুলোর জন্য সমান। কি? 1 নাম্বার কথা, কেন্দ্র দিয়ে যদি আলোক রশ্মি কেন্দ্র বরাবর আসে তাহলে যেদিকে আসে সেদিকে ফিরে যাবে। যদি যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে ফোকাস বিন্দু দিয়ে যাবে, যদি ফোকাস বিন্দু দিয়ে আসে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এই হচ্ছে শেষ। এই 3টা নিয়ম জানলে চিত্র আঁকা একদম সহজ। তাহলে আসো এই একই জিনিস আমরা কিসের জন্য দেখব? উত্তল দর্পণের জন্য দেখব। অবতলের জন্য তো দেখে ফেলছি। তাহলে উত্তলের এই দিকে ফোকাস বিন্দু, এই জায়গায় ও কেন্দ্র, এইখানে এই দিক দিয়ে হচ্ছে কি আয়না, যেহেতু এই দিক দিয়ে আলোক রশ্মি আসবে। একটু আগে আলোক রশ্মি আসছিল কেন্দ্র বরাবর, এখন আমাদের প্রথমে দেখাতে হবে যে প্রধান অক্ষের সমান্তরালে। তাহলে এইটা হচ্ছে কি প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আসলো। প্রধান অক্ষের সমান্তরালে আসলে সেটা কোন দিকে যাবে? যাওয়ার কথা হচ্ছে এই ফোকাস দিয়ে, কিন্তু ফোকাস তো আরেক পাশে, মানে যেই পাশে আয়না ওই পাশে না। তাহলে এই পাশে আমরা এটা দেখাবো ডট 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 দিয়ে, ফোকাস বিন্দু দিয়ে কি দিয়ে দেখাবো? ডট ডট দিয়ে। তাহলে ডট ডট দিয়ে দেখাইলাম, তাহলে প্রতিফলিত রশ্মি এই ডট ডট বরাবর তো যাবে, তাই না? তাহলে প্রতিফলিত রশ্মি এই ডট ডটটাকে আমরা যদি বাড়াই, তাহলে ডট ডটের ওই পাশ দিয়ে এইভাবে যাব। কারণ আমরা যখনই আয়নারতে চলে আসবো তখন আমরা সরাসরি দাগ দিতে পারবো, আর আয়নার অপোজিট পাশে আসলে ডট ডট দিয়ে দেখাইতে হবে। তাহলে এইটা আসছিল মূলত দর্পণে এসে পতিত হয়েছিল প্রধান অক্ষের সমান্তরালে, আর গেছে কোন দিকে? ফোকাস বিন্দু দিয়ে। এখন ফোকাস বিন্দুতে মূলত যাওয়ার কথা ছিল এই দিকে তো যাবে না। কেন যাবে না? কারণ এই দিকটা হচ্ছে কি অবাস্তব দিক। এইদিকে আর দর্পণই নাই, আয়নাই নাই, আয়না তো ওই পাশে, সেজন্য ওইদিকে আমরা জাস্ট ডট ডট দিয়ে দেখাইছি, আর এটার রিয়েল আলোটা ওই দিক দিয়ে আমরা দেখাইছি প্রলম্বিত করে। ঠিক আছে, 1 নাম্বার কাহিনী গেল। তার মানে ফোকাস বিন্দু দিয়ে প্রধান অক্ষের সমান্তরালে আসলে কোন দিক দিয়ে যাবে? ফোকাস বিন্দু দিয়ে যাবে। এখন আসো আমাদের জিনিসটা আসে যদি ফোকাস বিন্দু দিয়ে, তাহলে কোন দিক দিয়ে যাবে? প্রধান অক্ষের সমান্তরালে যাবে। কোন দিক দিয়ে যাবে? প্রধান অক্ষের সমান্তরালে দিয়ে যাবে। তাহলে এই দিকে মনে করো ফোকাস বিন্দু বরাবর একটা আলোক রশ্মি আসছিল, ফোকাস বিন্দু বরাবর একটা আলোক রশ্মি আসছিল। তাহলে এটা ফিরে যাবে কোন দিকে? প্রধান অক্ষের সমান্তরালে ফিরে যাবে। এই দিকে আমরা মনে করো এই দিকে আসছিল, প্রধান অক্ষের সমান্তরালে ফিরে যাবে। ঠিক আছে, উত্তল দর্পণে যেহেতু একটা চিত্র জানলেই আমাদের হবে। আমাদের এই নিয়মগুলো মনে রাখলে আমরা এই চিত্রগুলো খুব সহজে আঁকতে পারবো। আসো যখন আমরা সরাসরি চিত্র আঁকবো তখন জিনিসগুলো আবার রিভাইজ হয়ে যাবে। কারো যদি বুঝতে এখন পর্যন্ত অসুবিধা থাকে, আশা করি অসুবিধা থাকবে না, তারপরে যদি অসুবিধা থাকে আমরা যখন চিত্র আঁকবো আমরা বারবার এই কথাগুলো রিপিট করব। প্রথমে উত্তল দর্পণে প্রতিবিম্ব। কি? উত্তল দর্পণে আমরা প্রতিবিম্ব আঁকবো। তো আসো উত্তল দর্পণে একটা চিত্র কিরকম আঁকতে হবে আমরা দেখি। আগে আসলে একটা উত্তল দর্পণ আমরা এঁকে ফেলি, একটু আগেই আমরা আঁকছি। তো উত্তল দর্পণের কোন দিকে প্রলেপ দিতে হয়? ভিতরের দিকে, অবতল দিকেও প্রলেপ দিলে বাহিরের সাইডটা উত্তল দর্পণ হয়ে যায়। তোমরা এটা চাইলে কি নিতে পারো? প্রথম শর্ত একটা জিনিস মাথায় রাখবা ভাই, চিত্র কোন জায়গায় প্রতিবিম্ব তৈরি হবে, কিভাবে তৈরি হবে, সেই প্রসেসটা তোমাকে মুখস্থ রাখতে হবে। ভাইয়া বুঝাই দিব, সেটা বুঝে মুখস্থ রাখতে হবে। পরীক্ষার হলে গিয়ে যদি তুমি চিন্তা করে সেটা মিলাইতে যাও তাহলে আর চিত্র মিলবে না। ঠিক আছে, তাহলে আসো। এবং তখন আমার হচ্ছে যদিও আমরা কাটা কম্পাস দিয়ে সেগুলো আঁকবো বা স্কেল দিয়ে আঁকবো, কিন্তু আমাদের সেগুলো জোর করে মিলাই দিতে হবে। ঠিক আছে, আমরা যেরকম চিত্রগুলো আছে সেরকমই হতে হবে। চিত্র আঁকার পরে আমরা সেটা জোর করে মিলাই দিব। এখন আসো এই জায়গায় ধরো হচ্ছে আমাদের ও, আর এই জায়গায় হচ্ছে আমাদের এফ, কারণ আমাদের এই দিক থেকে তো আমরা চিত্রটা আঁকছি, তাই না? কিন্তু আয়না কোন দিকে? আয়না ওই দিকে, সেজন্য আয়না যেই দিকে বস্তু সেই দিকে রাখতে হবে। আয়না যেই দিকে বস্তু সেই দিকে। এই দিকে আর এফ আর ও দিতে হবে না, কারণ এই দিকে তো আর আমাদের কেন্দ্র বা ফোকাস দূরত্ব কিছু থাকবে না। এইখানে শুধু আমরা একটা বস্তু আঁকবো। বস্তু আঁকলেও মূলত আমরা একটা সবসময় পেন্সিলই আঁকবো। কেন পেন্সিল আঁকবো? পেন্সিলের একটা হেড আছে। এটা কি আছে? হেড আছে।
আমরা যদি জাস্ট একটা বিন্দুর প্রতিবিম্ব বের করে ফেলতে পারি, এইটার লেজ বা নিচ সাইডটা তো সবসময় প্রধান অক্ষের সাথে লাগানোই আছে, প্রধান অক্ষের সাথে কি আছে, লাগানো আছে। তাহলে প্রতিবিম্বের যদি এই পয়েন্টটার, এই যে দেখো এই পয়েন্টটার যদি আমরা প্রতিবিম্ব বের করে ফেলতে পারি, তাহলে প্রতিবিম্ব আমরা বের করে ফেলতে পারবো, পুরো বস্তুটারই প্রতিবিম্ব আমরা পেয়ে যাব। তাহলে আসো এই পয়েন্টের আমরা প্রতিবিম্ব বের করব। কিভাবে বের করতে পারি? প্রথম কাজ, একটা জিনিস মনে রাখবা, আমরা আগের পর্বে সমতল দর্পণে যখন আসছিলাম তখন এই জিনিসটা বলছিলাম, যে কোনো একটা বিন্দুর প্রতিবিম্ব পাওয়ার জন্য অবশ্যই দুইটা আলোক রশ্মি আঁকতে হবে। অবশ্যই কয়টা? দুইটা আলোক রশ্মি আপতিত হবে, এবং সেই দুইটা আপতিত আলোক রশ্মি দুইটা প্রতিফলিত রশ্মি পেতে হবে। দুইটা আপতিত আলোক রশ্মি আঁকতে হবে, সেটা দুইটা প্রতিফলিত আলোক রশ্মি আমরা পাবো, এবং সেই দুইটা প্রতিফলিত আলোক রশ্মি যেই জায়গায় গিয়ে ছেদ করবে সেই জায়গাটাই হচ্ছে এই বিন্দুর প্রতিবিম্ব বিন্দু, এই বিন্দুর প্রতিবিম্ব বিন্দু। তাহলে আমাদের প্রথমে একটা চিত্র আঁকবো। আমাদের জানা আছে কোন কোন জায়গার রুল, এই ফোকাস বিন্দুর রুল, প্রধান অক্ষের সমান্তরালের রুল, আর হচ্ছে কেন্দ্রের রুল। তাহলে কেন্দ্রের দিকে আসলে, কেন্দ্র বরাবর যখন কোনো আলোক রশ্মি আসবে তখন সেটা যেদিকে আসছে সেদিকে ফিরে যাবে। প্রথম আমরা আলোক রশ্মিটা আঁকবো এই কেন্দ্র বরাবর। তাহলে কেন্দ্র থেকে আমরা কি দিব? কেন্দ্র দিকে আমরা ডট 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 দিয়ে নিয়ে যাব, আর এই দিকে আমরা কি, এই দিকে আপতিত হইছে। আচ্ছা, এই দিকে কি হইছে? আপতিত হইছে। তো কেন্দ্রের বরাবর যখন আপতিত হবে, যেদিকে আপতিত হইছে সেদিকেই ফিরে যাবে, যেই দিকে আপতিত হইছে সেদিকেই ফিরে যাবে। প্রথম একটা আঁকা আমাদের শেষ। প্রথম যেটা সেটা আমাদের আঁকা শেষ। এটাকে আরো একটু ওই দিকে বাড়িয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা আলোক রশ্মি পেলাম, একটা আলোক রশ্মি আমাদের এইটুক পর্যন্ত নিয়ে আসছে। আমাদের প্রধান কেন্দ্রবিন্দুর দিকে আঁকছিলাম, কেন্দ্রবিন্দুর দিকে হচ্ছে গিয়ে যেদিকে আঁকছি সেদিকে ফিরে গেছে। এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র বলো, কেন্দ্রবিন্দু বলো, কেন্দ্র বলো, একই কথা। মূলত কেন্দ্র শব্দটা থাকতে হবে। এখন আসো আমাদের দ্বিতীয় একটা আঁকবো প্রধান অক্ষের সমান্তরাল। কি? প্রধান অক্ষের সমান্তরাল। কারণ আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল আঁকলে সেটা ফোকাস বিন্দু দিয়ে যায়। প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হয়েছে। এখন তো এইদিকে ফোকাস বিন্দু দিয়ে যাওয়ার সুযোগ নাই, কারণ ফোকাস বিন্দু সরাসরি যাওয়ার সুযোগ নেই। কারণ কি? কারণ হচ্ছে এইদিকে হচ্ছে অবাস্তব দিক, এইদিকে তো প্রলেপ দেওয়া, এইদিকে তো আয়নাই নাই। তাহলে এইদিকে কি করে নিতে হবে? ডট ডট দিয়ে নিতে হবে। নিলাম ডট ডট দিয়ে, ঠিক আছে? ডট ডট দিয়ে কোন দিকে গেছে? ফোকাস বিন্দু। তাহলে ফোকাস বিন্দু এইদিকে ডট ডট দিলেও ওই দিকে তো ভাইয়া সেটা কি যাবে? সেটা আলোক রশ্মি হয়ে সরাসরি ফিরে যাবে। তাহলে দেখো তো বাস্তব যেই দিকটা আছে, এই যে এইদিকে এসে এইদিকে ফিরে গেল, এই বাস্তব দিকে কি কখনো মিলার সম্ভাবনা আছে? বাস্তব দিকে আলোক রশ্মি তো একটা গেছে এই যে প্রধান ফোকাস দিয়ে ওই দিকে, আর একটা গেছে কেন্দ্র বরাবর এই দিকে। তাহলে এই দুইটা আলোক রশ্মি যে জীবনে কোনো জায়গায় মিলার সম্ভাবনা আছে? মিলার কোনো সম্ভাবনা নাই। কোন জায়গায় এসে মিলছে? মিলছে এসে এই অবাস্তব দিকে। এই যে দেখো এই অবাস্তব দিকে এসে মিলছে। তার মানে এই যে ফোকাস বিন্দু, আমরা যেই বিন্দুর প্রতিবিম্ব আঁকতে চাইছিলাম সেই প্রতিবিম্ব এসে এই বিন্দুটা এই জায়গায় এসে তৈরি হয়েছে। তাহলে এই জায়গায় আমরা মূলত এখন আমাদের কি আঁকবো? প্রতিবিম্বের চিত্র আঁকবো। প্রতিবিম্বের চিত্র আঁকবো। এইটার নাম কি দিব? নাম তো একটা দিতে হবে। অধিকাংশ সময় আমরা এই নামগুলা দেই, এইটাকে দেই এক্স আর এইটাকে দেই ওয়াই। তাহলে এই প্রতিবিম্বের এই বিন্দুটার নাম হবে এক্স প্রাইম, কারণ এটা এক্স বিন্দুর হচ্ছে প্রতিবিম্ব, আর নিচে হবে ওয়াই প্রাইম। সহজ। তাহলে আমরা আমাদের প্রতিবিম্ব পেয়ে গেছি। এখন বলো ভাইয়া, প্রতিবিম্বটা বাস্তব দিকে তৈরি হয়েছে নাকি অবাস্তব দিকে তৈরি হয়েছে? প্রতিবিম্বটা কোন দিকে? বাস্তব দিকে তৈরি হয়েছে। এটা আমাদের ছিল মূল বস্তু। এটা আমাদের কি ছিল? আমাদের মূল বস্তু ছিল। তো মূল বস্তুর প্রতিবিম্ব এই দিকে তৈরি হয়েছে, অবাস্তব দিকে তৈরি হয়েছে। তাহলে প্রথম যেই জিনিসটা, একটা চিত্র দিকে প্রথমেই আমরা বলতে পারবো সেটা বাস্তব নাকি অবাস্তব। এটা কোন দিকে হইছে? অবাস্তব দিকে হইছে। তাহলে প্রথম যেই বৈশিষ্ট্যটা, আমাদের চারটা বৈশিষ্ট্য লিখতে হবে। সব প্রতিবিম্বের কয়টা বৈশিষ্ট্য লিখতে হবে? চারটা। প্রথমে সেটা বাস্তব নাকি অবাস্তব? এখানে অবাস্তব। যদি অবাস্তব হয়, সব সময় অবাস্তব বিম্বগুলা সোজা হয়। অবাস্তব বিম্বগুলা কি হয়? সোজা হয়। সোজা মানে কি? যে এইদিকে মাথা ছিল সেদিকেই মাথা আছে, উপরের দিকে মাথা ছিল উপরের দিকেই মাথা আছে। অবাস্তব বিম্বগুলা কি হয়? সোজা হয়। তার মানে প্রথমেই আমরা একটা বৈশিষ্ট্য পেয়ে গেছি, অবাস্তব। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে
সে সোজা, প্রথম কি অবাস্তব, এরপরে হচ্ছে সোজা, আর বাকি থাকলো তার মানে বাস্তব অবাস্তব, সোজা নাকি উল্টা, এই দুইটা বৈশিষ্ট্য লিখতে হয়। এরপরের বৈশিষ্ট্যটা হচ্ছে এটার অবস্থান কোন জায়গায় এবং এটার দৈর্ঘ্য কি। এটার দৈর্ঘ্য কিরকম, এটা কি ছোট আছে নাকি সমান দৈর্ঘ্যের ছিল, মানে বস্তু থেকে কি এটা ছোট হইছে নাকি বস্তু থেকে এটা বড় হইছে নাকি এটা বস্তু সমান দৈর্ঘ্যের আছে। বলতো এখানে কি হইছে, অবশ্যই এখানে প্রতিবিম্বটা ছোট হইছে। ছোট হওয়াকে বলা হয় খর্বিত হওয়া। ছোট হওয়াকে কি বলা হয়, খর্বিত হওয়া। তার মানে এইখানে প্রতিবিম্বটা ছোট হইছে, ছোট বা খর্বিত হইছে, ছোট বা খর্বিত হইছে, এটা ছোট। এটার শেষে কি লিখতে হয়, দৈর্ঘ্য কিরকম হইছে সেটা লিখতে হয়। এবং আরেকটা জিনিস, আয়না থেকে যত দূরে যাবে, এটা তো আয়নার কাছাকাছি মোটামুটি রাখছি, বস্তুটা আয়না থেকে যত দূরে যাবে তত বেশি প্রতিবিম্বটা ছোট হতে থাকবে, তত বেশি প্রতিবিম্বটা কি হতে থাকবে, ছোট হতে থাকবে। ঠিক আছে, তার মানে আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুটা আয়না থেকে যত দূরে যাবে তত বেশি ছোট প্রতিবিম্ব আমরা পাবো। ঠিক আছে, এখন আসো অবস্থানটা কোন জায়গায়। অবস্থানটা দেখো, এইটা হচ্ছে গিয়ে, এইটাকে বলা হয় মেরুবিন্দু। আমরা জানি আয়নার প্রধান অক্ষ আয়নার যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় মেরুবিন্দু। তো মেরুবিন্দুটা, আর এটা হচ্ছে কি আমাদের ফোকাস বিন্দু। আর আমাদের প্রতিবিম্বটা কোন জায়গায় আছে, প্রতিবিম্বটা আছে ফোকাস বিন্দু আর মেরুবিন্দুর মাঝখানে, ফোকাস বিন্দু আর মেরুবিন্দুর মাঝখানে। তার মানে উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের প্রথমে আমরা লিখব অবস্থান। অবস্থান হচ্ছে ফোকাস বিন্দু আর মেরুবিন্দুর মাঝখানে, এটা অবাস্তব, এটা সোজা এবং এটা দেখতে খর্বিত বা ছোট। শেষ। আমাদের 3 মার্কে আসলে 3-এ 3, 4 মার্কে আসলে 4-এ 4। খুব সহজ না চিত্রটা আঁকা। চিত্রে কয়টা আলোক রশ্মি আসছে, দুইটা মাত্র। একটা হচ্ছে গিয়ে কেন্দ্র বরাবর যেদিকে আসছে সেদিকে ফিরে গেছে, আর একটা আঁকছি আমরা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল। প্রধান অক্ষের সমান্তরাল হলে সেটা কোন দিক দিয়ে যাবে, এই আমাদের এফ বা ফোকাস বিন্দু দিয়ে যাবে। এই ফোকাস বিন্দু দিয়ে আসছে, দুই জায়গায় মিলিত হয়ে গেছে, এইখানেই হচ্ছে কি আমাদের প্রতিবিম্ব বিন্দু। প্রতিবিম্ব বিন্দু থেকে আমরা প্রধান অক্ষের উপর আমরা প্রতিবিম্ব বস্তুটা এঁকে ফেলছি, এটাই হচ্ছে কি আমাদের এক্স ওয়াই এর প্রতিবিম্ব, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বা এক্স প্রাইম ওয়াই প্রাইম, যেটাই বলো। তাহলে এত আমরা উত্তল দর্পণের প্রতিবিম্ব আঁকা আমরা শিখে ফেলছি এবং এর বৈশিষ্ট্য কিরকম সেটাও আমরা দেখছি। এখন আসো আমরা অবতল দর্পণের, উত্তল দর্পণের এই মাত্র একটা চিত্রই, আর সমতল দর্পণের একটা চিত্র, উত্তল দর্পণের একটা চিত্র। অবতল দর্পণের ক্ষেত্রে এখন আসো আমরা শিখবো। অবতল দর্পণের প্রথম, অবতল অনেক জায়গায় তো রাখা যায়। অবতল দর্পণ একটা আগে, এইটা হচ্ছে একটা অবতল দর্পণ। অবতল দর্পণের কোন দিক দিয়ে তাকে বলো তো, এই যে দেখো উত্তল দিক দিয়ে তার প্রলেপ দেওয়া থাকে, উত্তল দিকে তার প্রলেপ দেওয়া থাকে, আর ভিতরের সাইডটা আয়না হিসেবে কাজ করে। এইটা হচ্ছে গিয়ে মনে করো ও, এইটা হলো এফ ফোকাস, এই আমরা এঁকে ফেললাম। তো প্রথম যেই প্রশ্ন, মানে প্রশ্নটা বা যেই কন্ডিশনটা দিয়ে দিবে তোমাকে, কোন জায়গায় বস্তুটা রাখতে হবে। বস্তুটা প্রথমেই বলে দিছে ফোকাস বিন্দু ও মেরুবিন্দুর মাঝখানে বস্তুটা রাখতে হবে। মেরুবিন্দু কোন জায়গায়, এই যে যেই জায়গায় আয়নার মাঝখানে যেই জায়গা, যেই বিন্দুটা আছে সেটাকে প্রধান অক্ষ বরাবর যেই বিন্দুটা সেটাকে বলা হয় মেরুবিন্দু। তাহলে মেরুবিন্দু, এটার একটা নাম দিয়ে দেই পি। মেরুবিন্দু সাধারণত পি ধরা হয়। তাহলে পি, পি এবং এফ এই দুইটার মাঝখানে একটা বস্তু রাখতে হবে। একটা কি রাখতে হবে, বস্তু রাখতে হবে। বস্তুটা আরো একটু ছোট করে আঁকি তাহলে আমাদের জন্য আঁকা সহজ হবে। বস্তু সবসময় মাথায় একটা হেড দিবা, মাথায় সবসময় কি দিবা, একটা হেড দিবা। হেড না দিলে আমরা ওই হেডের হচ্ছে গিয়ে প্রতিবিম্ব আঁকবো, তাহলেই বুঝতে পারবো আসলে কোন দিকে কি হচ্ছে। সহজ, আমরা বস্তু এঁকে ফেলছি, আয়না এঁকে ফেলছি, আর এখন আমরা এটার প্রতিবিম্ব আঁকবো। তো অবতল দর্পণের একমাত্র, মনে রাখো, অবতল দর্পণের একমাত্র ফোকাস বিন্দু এবং মেরুবিন্দু, অর্থাৎ ফোকাস দূরত্বের মধ্যে, এটাকে দুইভাবে বলতে পারে। এটা এই জায়গাটা ফোকাস দূরত্ব না, ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে, এটা কি বলতে পারে, ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে যদি বস্তু রাখা হয়। অথবা এভাবে বলতে পারে ফোকাস বিন্দু এবং মেরুবিন্দুর মাঝখানে, এইভাবে বলতে পারে। অথবা বলতে পারে যে ফোকাস দূরত্বের মধ্যে। ঠিক আছে, এই 3 ভাবে বলতে পারে। মূলত একই জিনিস, তুমি আগে আইডেন্টিফাই করতে হবে বস্তুটা কোন জায়গায় রাখতে হবে। বস্তুটা কোন জায়গায় রাখতে হবে এটা যদি আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি তাহলে খুব সহজে চিত্র আঁকতে পারবো।
প্রশ্ন বুঝাই হচ্ছে 50% কাজ, বাকি 50% হচ্ছে গিয়ে আনসার করা। এখন আসো আমরা প্রশ্ন বুঝতে পারলাম। এখন প্রশ্ন বুঝতে পারার কারণে একমাত্র মনে রাখবা, যখন ফোকাস বিন্দু এবং মেরুবিন্দুর মাঝখানে এই জায়গাটাতে কোনো বস্তু থাকবে, তখন সেই অবতলের ক্ষেত্রে একমাত্র এই জায়গাতে অবাস্তব বিম্ব তৈরি হবে। কি বিম্ব তৈরি হবে? অবাস্তব। আর বাকি সব কন্ডিশনের ক্ষেত্রে সেগুলা কি হবে? বাস্তব বিম্ব তৈরি হবে। এখন আসো আমরা এইটা কি জানলাম? অবাস্তব বিম্ব তৈরি হবে। কেন তৈরি হবে আমরা চিত্র আঁকতে আঁকতেই দেখবো। প্রথমত আমরা একটা আঁকবো কেন্দ্র বরাবর, কারণ কেন্দ্র বরাবর সহজ, যেদিকে আসবে সেদিকেই চলে যাবে। তাহলে এই মনে করো কেন্দ্র বরাবর একটা আলোক রশ্মি আসলে, কেন্দ্র বরাবর কি আসছে? একটা আলোক রশ্মি আসছে, আপতিত হইছে। তো কেন্দ্র বরাবর আপতিত হলে যেই দিকে আসছে সেই দিকেই ফিরে আসবে, যেই দিকে আপতিত হইছে সেদিকেই ফিরে আসবে। সহজ, শেষ। তাহলে এটাকে আমরা এইদিকে আরো চাইলে একটু বর্ধিত করতে পারি, এইদিকে যেহেতু আসছে। আর আরেকটা আঁকবো আমরা প্রধান অক্ষের সমান্তরালে। আরেকটা আঁকবো কোন দিকে? প্রধান অক্ষের সমান্তরালে। প্রধান অক্ষের সমান্তরালে কোনো যদি আলোক রশ্মি আঁকা হয়, সেটা কোন দিক দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। সেটা কোন দিক দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। তাহলে এটা ফোকাস দিয়ে যাবে। তাহলে এখন আমাকে বলো, এটা উত্তলের মতো হয়ে গেছে না অনেকটা? যে প্রধান কেন্দ্র যেটা আর ফোকাস যেটা, কেন্দ্র দিয়ে একটা আসছে, ফোকাস দিয়ে একটা আসছে, দুইটা তো দুই দিকে চলে যাচ্ছে। এটা কি কোনো জায়গায় গিয়ে ছেদ করার কোনো সম্ভাবনা আছে? এটা কি কোনো জায়গায় ছেদ করার সম্ভাবনা আছে? ছেদ করার কোনো সম্ভাবনা নাই। তার মানে তারা অবাস্তবে গিয়ে ছেদ করবে। তারা কোন দিকে ছেদ করবে? অবাস্তবে গিয়ে ছেদ করবে। তাহলে এই দিকে আমরা এটা বাড়াই, এদিকে না বাড়ালে তো আমরা অবাস্তবটা পাবো না। এবং এই এফ যেটা আছে, এফ বিন্দু বরাবর অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আপতিত হওয়ায় সেটা প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। এই রশ্মিটাকে আমরা এইদিকে বাড়াবো। এইদিকে কি করব? ডট ডট দিয়ে। অবাস্তব দিকে সবসময় কিভাবে বাড়াতে হয়? ডট ডট দিয়ে বাড়াতে হয়। আর আমরা এইটা যেটা ছিল কেন্দ্র বরাবর আপতিত হয়ে কেন্দ্র বরাবর ফিরে গেছে, এইটাও আমরা একটু বাড়াবো। বাড়ানোর কারণে দেখো এই জায়গায় গিয়ে এরা মিলিত হয়ে গেছে। এই জায়গায় গিয়ে অবাস্তব দিকে এটা কি হয়ে গেছে? অবাস্তব দিকে গিয়ে এটা মিলিত হয়ে গেছে। তাহলে অবাস্তব দিকে আমাদের প্রতিবিম্ব তৈরি হবে, এই বিন্দুতে আমাদের প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে? এখন বলো ভাইয়া, আমাদের মূল যেই বস্তু ছিল, এই জায়গায় আমাদের মূল বস্তু ছিল, এই বস্তুটা থেকে আমাদের যেই নতুন বস্তু তৈরি হয়েছে সেই বস্তুটা তো অবাস্তব, অবশ্যই অবাস্তব, অবশ্যই অবাস্তব হলে সোজা হবে। দেখো আগের বার অবাস্তব হয়ে সোজা হয়েছে, এখনো অবাস্তব হয়ে সোজা হয়েছে। আমরা একটু পরে যখন বাস্তব বিম্ব দেখবো তখন দেখবো বাস্তব সবগুলা বিম্ব উল্টা হচ্ছে। তাহলে অবাস্তব এবং সোজা, ঠিক আছে? সোজা মানে কি? যেই দিকে মাথা ছিল সেই দিকে। অবাস্তব মানে কি? মানে বাস্তব দিকে আলোক রশ্মিগুলা মিলিত হয় নাই, অবাস্তবগুলোর দিকে নিয়ে আমরা ডট ডট দিয়ে মিলে অবাস্তব প্রতিবিম্ব পাইছি। ঠিক আছে? তার মানে আমরা এটা অবাস্তব একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য এটা সোজা। আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটার দৈর্ঘ্য কি? আমাদের যে বস্তু ছিল, বস্তু দৈর্ঘ্য থেকে এটা তো হচ্ছে গিয়ে বড় হয়ে গেছে। তার মানে এটাকে বলা হয় বর্ধিত বা বড় প্রতিবিম্ব তৈরি হয়েছে। বর্ধিত বা বড় প্রতিবিম্ব তৈরি হয়েছে। দৈর্ঘ্য কি হয়েছে? দৈর্ঘ্য হচ্ছে বড় তৈরি হয়েছে। আরেকটা জিনিস, এইটা আমরা এই যে বস্তুটা, এই বস্তুটাকে যত এইদিকে ফোকাস বিন্দুর দিকে কাছাকাছি নিয়ে আসবো, ফোকাস বিন্দুর কাছাকাছি নিয়ে আসবো, তত বড় হতে থাকবে, তত বড় প্রতিবিম্ব আমরা পেতে থাকবো, তত বড় প্রতিবিম্ব আমরা পেতে থাকবো। খুব খেয়াল করে মনে করো, দেখো যে আমরা ফোকাস এবং মেরুবিন্দুর মাঝখানে একটা জায়গায় রাখছি এবং বড় একটা আমরা প্রতিবিম্ব পাইছি। আমরা ফোকাসের যত কাছাকাছি নিয়ে আসবো প্রতিবিম্ব তত বড় হবে। এবং সর্বশেষ লাইন, আমরা যদি একদম ফোকাসের উপরে নিয়ে আসি বস্তুটা, তখন কি হবে? ফোকাসের উপরে বস্তুটা যখন নিয়ে আসবো তখন অসীম বড় একটা প্রতিবিম্ব পাবো। অসীম বড় কি? অসীম কি হয়? তার মানে আসলে বাস্তবে আমরা কোনো প্রতিবিম্ব পাবো না। অসীম দূরত্বে প্রতিবিম্ব পাওয়ার কথা, সেটা অসীম, আমরা অসীমে আসলে আমরা লিখবো অসীমে তৈরি হবে, কিন্তু বাস্তবে কোনো প্রতিবিম্ব গঠিত হবে না। তার মানে ফোকাস বিন্দু এবং মেরুবিন্দুর মাঝখানে রাখলে অবাস্তবে একটা বিম্ব তৈরি হবে, সেটা সোজা হবে, বড় হবে এবং সেটার অবস্থান কি হবে?
আমাদের সেটার অবস্থানটা আমাদের একটু পরিবর্তন হতে থাকবে। কেন? কারণ যত বেশি আমি ফোকাসের কাছে নিয়ে আসবো তত বেশি সেটা দূরে সরতে থাকবে। দূরে সরতে সরতে একদম ফোকাসের মধ্যে নিয়ে আসলে সেটার দৈর্ঘ্য হয়ে যাবে বড়, আর সেটা তৈরি হবে কি অসীম দূরত্বে তৈরি হবে। অসীম দূরত্বে তৈরি হওয়া মানে আসলে প্রতিবিম্ব তৈরি না হওয়া। ঠিক আছে, তার মানে এই যে দেখো ভাইয়া লিখে রাখছি, ফোকাস বিন্দুতে যদি রাখা হয় তাহলে প্রতিবিম্ব অসীমে হবে। অসীমে হওয়া মানে হচ্ছে প্রতিবিম্ব গঠিত হবে না। আর ফোকাস বিন্দু আর যদি মেরুবিন্দুর মাঝখানের কোনো জায়গায় থাকে তখন প্রতিবিম্ব গঠিত হবে, অবাস্তবে একটা প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এটার আমরা বৈশিষ্ট্য চারটা শিখে ফেলছি। অবস্থান হলো কি? অবস্থান অবাস্তবে তৈরি হবে, মানে দর্পণের বিপরীত সাইডে তৈরি হবে। দর্পণের বিপরীত সাইডে তৈরি হবে। দ্বিতীয় কথা হচ্ছে সেটা যত বেশি ফোকাসের কাছাকাছি যাবে তত বেশি দূরে সরতে থাকবে। তৃতীয় কথা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে অবাস্তব, এবং অবাস্তব হলে সোজা এবং বর্ধিত বা বড় আকারের একটা প্রতিবিম্ব পাবো। তাহলে আমরা অবতল দর্পণের ফোকাস বিন্দু এবং মেরুবিন্দুর মাঝখানে বা ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে রাখলে একটা বস্তু কিরকম প্রতিবিম্ব হয় সেটা শিখলাম। এবং ফোকাস বিন্দুর উপরে রাখলে, এটা থেকে অনেক প্রশ্ন আসে, যে এমসিকিউ সিকিউতেও আসে, যে ফোকাস বিন্দুর উপরে বস্তু রাখলে কিরকম হবে? ফোকাস বিন্দুর উপর বস্তু রাখলে ওটা অসীমে তৈরি হবে। কিসের তৈরি হবে? অসীমে তৈরি হবে। আমরা প্রয়োজনে একটা চিত্র এঁকে এটা দেখবো না পরবর্তীতে। আর আচ্ছা, যদি এটা একদম মেরুবিন্দুর উপরে নিয়ে আসা হয় তাহলে কি হবে? মেরুবিন্দুর উপরে নিয়ে আসলে সেটা প্রতিবিম্বটা তৈরি হবে মেরুবিন্দুর উপরেই। প্রতিবিম্বটা তৈরি হবে কিসের উপর? মেরুবিন্দুর উপরে। এবং সমান দৈর্ঘ্যের হবে, অবাস্তব হবে, সোজা হবে। সমান দৈর্ঘ্যের হবে, অবাস্তব হবে, সোজা হবে। ঠিক আছে, জায়গা মেরুবিন্দুর উপরে যদি বস্তুটা রাখি, মেরুবিন্দুর উপর বস্তুটা রাখলে সেম মেরুবিন্দুর উপরে প্রতিবিম্ব তৈরি হবে, অবাস্তব হবে, সোজা হবে এবং সমান দৈর্ঘ্যের হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রশ্নে আসে মূলত এইটাই আমরা হচ্ছে কি বেশি মনে রাখবো, এবং ফোকাস বিন্দুতে আসলে আমরা কি কি হতে পারে সেটা আমরা উত্তর দেখিয়ে দিলাম। এখন আসো অবতল দর্পণের ক্ষেত্রে আমরা কিভাবে একটা চিত্র আঁকবো যদি ফোকাস বিন্দুর বাহিরে হয় এবং কেন্দ্রবিন্দুর ভিতরে হয়, এরকম একটা ক্ষেত্রে বস্তু যদি থাকে। তাহলে প্রথমে একটা আমরা চিত্র এঁকে ফেলি। চিত্রের মধ্যে অবতল দর্পণ আঁকলাম, উত্তল দিকে প্রলেপ দিলাম। এইখানে আমরা একটা ফোকাস বিন্দু নিব, এইখানে হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু। তাহলে বস্তু কোন জায়গায় রাখতে হবে? বস্তু রাখতে হবে এই জায়গায়। বস্তু এই জায়গায় থাকবে। এই জায়গাটা কি? এটা হচ্ছে গিয়ে আমাদের ফোকাস বিন্দু এবং কেন্দ্রবিন্দুর মাঝখানের একটা জায়গা। ফোকাস বিন্দু এবং কেন্দ্রবিন্দুর মাঝখানের একটা জায়গা। আমাদের টার্গেট কি? আমাদের এই হেডের একটা বিন্দু কি করতে হবে? প্রতিবিম্ব বিন্দু আঁকতে হবে। তাহলে আমরা খুব সহজে কি করতে পারি? খুব সহজে হচ্ছে আমরা ও বিন্দু বরাবর যখন একটা আলোক রশ্মি আসবে, যেদিক থেকে আসে সেদিকেই ফিরে যাবে। এই দিকে গেছে, আলো আপতিত হয়েছে, এদিকে ফিরে আসবে। এটাকে বর্ধিত করলাম। আর দ্বিতীয় আরেকটা আলোক রশ্মি যাবে প্রধান ফোকাস দিয়ে। কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে। ঠিক আছে, প্রধান ফোকাস দিয়ে গেলে কোন দিকে সেটা যাবে? আমরা জানি প্রধান ফোকাস দিয়ে কোনো বিন্দু আপতিত হলে সেটা প্রধান অক্ষের সমান্তরালে ফিরে যাবে। আমরা ফোকাসের উপর দিয়ে একটা আলো আপতিত হলো, সেটা ফিরে আসবে কোন দিয়ে? প্রধান অক্ষের সমান্তরাল। এইটা হলো আমাদের প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরালে ফিরে আসবে। তাহলে দেখো, এই যে দেখো বাস্তবে প্রথমবারের মতো আমরা এটা বাস্তবে দুইটা আলোক রশ্মি এসে মিলিত হয়েছে। বাস্তবে দুইটা আলোক রশ্মি এসে মিলিত হয়েছে। তার মানে এই যে বিন্দুটা ছিল এইটা এসে এইখানে প্রতিবিম্ব তৈরি করবে। আমাদের প্রতিবিম্ব পেয়ে গেছি। এখন বলো ভাইয়াকে, এই প্রতিবিম্বটা কি আগের প্রতিবিম্ব থেকে ছোট হয়েছে নাকি বড় হয়েছে? এটা তো বর্ধিত হয়েছে, লম্বা হয়ে গেছে। তার মানে প্রথমত হচ্ছে এটা বাস্তবে দুইটা আলো মিলিত হয়েছে, সেজন্য এটা হচ্ছে বাস্তব। দ্বিতীয় কথা হচ্ছে এটা উল্টা, ওইদিকে ছিল মাথা, এইদিকে হচ্ছে গিয়ে এটা উল্টা মাথা হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে উল্টা। আমরা জানি যে বাস্তব সবগুলাই উল্টা হবে। তৃতীয় কথা, এটা হচ্ছে গিয়ে একটা বর্ধিত বা বড় আকারের প্রতিবিম্ব তৈরি হয়েছে। কি হয়েছে? বড় আকারের প্রতিবিম্ব তৈরি হয়েছে। 4 নাম্বার কথা, এটার অবস্থান কোন জায়গায়? এটার অবস্থান হচ্ছে এই যে আমাদের কেন্দ্র থেকে বাহিরে এবং অসীম দূরত্বের মধ্যে। আমরা শুধু কেন্দ্র থেকে বাহিরে এতটুকু বললেই যথেষ্ট। কেন্দ্র থেকে বাহিরে, কেন্দ্র এই জায়গায় না, এটা থেকে তো বাহিরে হয়েছে। অবস্থান কেন্দ্র থেকে বাহিরে, বাস্তব, উল্টা এবং বড় আকৃতির বা দৈর্ঘ্য বড়। ঠিক আছে, বা বর্ধিত আমরা বলতে পারি। আমরা এই 3-4টা কথা যদি 4টা লাইন লিখতে পারি তাহলেই যথেষ্ট ইনশাআল্লাহ।
তাহলে আমরা এখন দেখলাম প্রথমবারের মতো একটা বাস্তব প্রতিবিম্ব দেখতে পেলাম। তাহলে এখন আসো আমাদের এর পরের যেটা হলো সেটা হলো কেন্দ্রবিন্দুতে। কেন্দ্রবিন্দুর উপর যদি বস্তু থাকে তাহলে কিরকম হবে? এইটা খুবই সহজ একটা, এবং আমরা সবচেয়ে সহজ এটা আসলে মনে করো যে একদম 3-3 4-4 অবতল দর্পণ, ঠিক আছে, অবতল দর্পণের ফোকাস বিন্দু আর এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দুর ওটা আমরা একটু পাশে লিখবো, একটা কারণ আছে। এখন আমাদের প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে কেন্দ্রবিন্দুতে যদি বস্তু রাখি তাহলে কেন্দ্রবিন্দুর উপর আমরা বস্তু আঁকবো। কেন্দ্রবিন্দুর উপর কি করব? আমরা বস্তু আঁকবো। কেন্দ্রবিন্দুর উপর বস্তু আঁকলে প্রতিফলন যেটা প্রতিবিম্ব তৈরি হবে সেটাও কেন্দ্রবিন্দুর উপরই তৈরি হবে। কিভাবে কেন্দ্রবিন্দুর উপর তৈরি হবে আসো আমরা দেখি। আমরা জানি একটা আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় সেটা ফিরে আসবে প্রধান ফোকাস দিয়ে। সেটা ফিরে আসবে কোন দিক দিয়ে? প্রধান ফোকাস দিয়ে। আবার আমরা জানি কোনো আলোক রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় তাহলে সেটা ফিরে আসবে প্রধান অক্ষের সমান্তরালে। খুব খেয়াল করো ভাইয়া, প্রথমে একটা আঁকছি আমরা প্রধান অক্ষের সমান্তরালে, আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়েছে, ফিরে আসছে এই ফোকাস বিন্দু দিয়ে, ফিরে আসছে কি দিয়ে? ফোকাস বিন্দু দিয়ে। পরের আলোক রশ্মিটা কি করছি? পরের আলোক রশ্মিটা আমরা ফোকাস বিন্দু দিয়ে আঁকছি, এই দিকে আপতিত হয়েছে। এই দিকে আপতিত হলে কোন দিকে ফিরে আসবে? প্রধান অক্ষের সমান্তরালে ফিরে আসবে। আসলো প্রধান অক্ষের সমান্তরালে ফিরে। তাহলে দেখো এই জায়গাতে এসে ছেদ করছে না, তাহলে আমাদের প্রতিবিম্বটা তৈরি হবে এই জায়গাতে। এই জায়গায় হেড তৈরি হবে। এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা হলো কেন্দ্রের উপর। কেন্দ্রের উপরই উল্টাভাবে, কেন্দ্রের উপরে উল্টাভাবে সমান দৈর্ঘ্যের, একদম সমান দৈর্ঘ্যের একটা প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে খুব সহজে, সবচেয়ে সহজ হলো এটা। কেন্দ্রের উপর যদি কোনো প্রতিবিম্ব বস্তু রাখা হয় এটার প্রতিবিম্ব তৈরি হবে, এটার প্রতিবিম্বের অবস্থান হবে কেন্দ্রবিন্দুতেই। এটার প্রতিবিম্বের অবস্থান কোন জায়গা হবে? কেন্দ্রবিন্দুতে। এটা বাস্তবে দুইটা রেখা এসে মিলিত হয়েছে, সেজন্য এটা বাস্তব। এটা বাস্তব হলে অবশ্যই উল্টা হবে, বাস্তব উল্টা এবং সমান দৈর্ঘ্যের হবে। এটা যেই দৈর্ঘ্যের ছিল এটা সমান দৈর্ঘ্যের হবে। তাহলে কেন্দ্রবিন্দুর উপর বস্তুর অবস্থান হলে আমরা খুব সহজে চিত্র আঁকতে পারবো। এরপরে আসো আমরা অবতল দর্পণের কেন্দ্রবিন্দুর যদি বাহিরে কোনো একটা বস্তু রাখে, আমরা আস্তে আস্তে কিন্তু ওই দিকে দর্পণ থেকে দূরে দূরে সরে যাচ্ছি। প্রথমে আঁকছিলাম কেন্দ্র থেকে একটু বাহিরে কিন্তু ফোকাস দূরত্বের মধ্যে, এরপরে আমরা আঁকছি ফোকাস দূরত্বের একটু বাহিরে কিন্তু কেন্দ্রবিন্দুর মধ্যে, এরপরে আঁকছি আমরা কেন্দ্রবিন্দুর উপরে। এখন আমরা আঁকবো কেন্দ্রবিন্দুর বাহিরে হলে চিত্রটা দেখতে কিরকম হবে। আসো আমরা একটা প্রথমে দর্পণ আঁকি। অবতল দর্পণের উত্তল দিকে আমরা প্রলেপ দিয়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে তার কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে গিয়ে ফোকাস বিন্দু। আমাদের কথা হচ্ছে কোন দিকে, কোন জায়গায় বস্তু রাখবো? কেন্দ্রবিন্দুর বাহিরে বস্তু রাখবো, কেন্দ্রবিন্দুর বাহিরে বস্তু রাখবো। ঠিক আছে, তো কেন্দ্রবিন্দুর বাহিরে বস্তু রাখলাম। আমরা তো দুইটা নিয়ম জানি, একটা হলো প্রধান অক্ষের সমান্তরালে যদি যায় তাহলে ফোকাস দিয়ে ফিরে আসবে। তাহলে প্রথম আমরা রেখাটা আঁকবো, প্রধান অক্ষের সমান্তরালে গেছে এবং ফোকাস দিয়ে ফিরে আসছে। কোন দিক দিয়ে ফিরে আসছে? ফোকাস দিয়ে ফিরে আসছে। এরপরের যেই জিনিসটা, তাহলে এই দিকে আপতিত হয়েছে আর এটা হচ্ছে কি আমাদের প্রতিফলিত রশ্মি। এরপরে আরেকটা আঁকবো, এটা হচ্ছে কি যখন থেকে আমাদের ফোকাস এই যে কেন্দ্রের উপরে কিংবা কেন্দ্র থেকে বাহিরে চলে যাবে তখন থেকে আমরা আর কেন্দ্র দিয়ে কোনো কি আঁকবো না, রেখা আঁকবো না। সবগুলো আঁকবো প্রধান অক্ষের সমান্তরালে যাবে ফোকাস দিয়ে, আরেকটা যাবে কোন দিক দিয়ে? আরেকটা যাবে ফোকাস দিয়ে। এটা ফোকাস দিয়ে আপতিত হয়ে কোন দিক দিয়ে প্রতিফলিত হবে? প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে, প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। তাহলে এই দিক দিয়ে ফোকাস দিয়ে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে চলে গেছে। ঠিক আছে, তাহলে দেখো তো ভাইয়া এই যে কোন জায়গায় এসে ছেদ করছে? এই জায়গাতে এসে ছেদ করছে না? এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা হলো ফোকাস এবং কেন্দ্রের মাঝখানে। এই জায়গাটা কোথায়? ফোকাস এবং কেন্দ্রের মাঝখানে। এবং চিত্রটা একটু যদি খেয়াল করো দেখবা চিত্রটা অবশ্যই বস্তু থেকে ছোট হয়েছে। বস্তু কত বড় ছিল আর আমাদের প্রতিবিম্বটা কত ছোট হয়েছে, তাই না? তাহলে
প্রথম আমরা হচ্ছে অবস্থান লিখি, সবসময় কি লিখি? অবস্থান। অবস্থান কোন জায়গায়? ফোকাস থেকে, ফোকাসের বাহিরে এবং কেন্দ্রের ভিতরে, তার মানে ফোকাস এবং কেন্দ্রের মধ্যখানে। ফোকাস এবং অবস্থান হলো ফোকাস ও কেন্দ্রের মধ্যে। দ্বিতীয় জিনিস হলো এটা কি বাস্তব নাকি অবাস্তব? যেহেতু বাস্তব দুইটা লাইন মিলছে তাহলে সেটা কি হইছে? বাস্তব। এবং বাস্তব হলে উল্টা হবে, উল্টা হলে বাস্তব হবে, এই দুইটা ভাইস ভার্সা। উল্টা হলে বাস্তব হবে, বাস্তব হলে উল্টা হবে, এটা সহজে মনে রাখার জন্য। তাহলে এটা কি? এটা হলো বাস্তব এবং উল্টো। তৃতীয় হলো তিনটা জিনিস বৈশিষ্ট্য লিখে ফেলেছে। 4 নাম্বার এটা কি দৈর্ঘ্য ছোট নাকি বড়? দৈর্ঘ্য অবশ্যই ছোট হইছে, তার মানে দৈর্ঘ্য ছোট। দেখো কেন্দ্রের বাহিরে বস্তু রাখার কারণে ছোট দৈর্ঘ্যের একটা আমরা প্রতিবিম্ব পাইছি। এইটা হলো আমাদের শেষ চিত্র আমাদের অবতল দর্পণের, এবং শেষে আমরা একটা কনসেপচুয়াল জিনিস পড়ব। দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা বস্তুটাকে যত ছোট মানে যত কেন্দ্র থেকে দূরে নিয়ে যাব, অবতল দর্পণের যত দূরে নিয়ে যাব তত বেশি বস্তুটা ছোট হতে থাকবে। কি হতে থাকবে? ছোট হতে থাকবে। একদম অসীমে নিয়ে গেলে বস্তুটা একদম প্রতিবিম্বটা শূন্য হয়ে যাবে। প্রতিবিম্বটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তবে একটা জিনিস হবে, প্রতিবিম্বটা তৈরি হবে যে শূন্য প্রতিবিম্ব। শূন্য প্রতিবিম্ব মানে আসলে কোনো প্রতিবিম্বই না। তো এটা তৈরি হবে ফোকাস বিন্দুর উপরে। এটা তৈরি হবে কোন জায়গায়? ফোকাস বিন্দুর উপরে। তার মানে যদি কখনো এই ধরনের কনসেপচুয়াল প্রশ্ন আসে যে অবতল দর্পণের অসীম দূরত্বে একটা বস্তু রাখলে কোন জায়গায় প্রতিবিম্ব তৈরি হবে? অবশ্যই ফোকাস বিন্দুতে প্রতিবিম্ব তৈরি হবে। অবতল দর্পণের অসীমে বস্তু রাখলে ফোকাস বিন্দুতে তৈরি হবে, কিন্তু সেটা ছোট হতে হতে কি হয়ে যাবে? একদম শূন্য দৈর্ঘ্যের হয়ে যাবে। শূন্য দৈর্ঘ্যের হয়ে যাবে। শূন্য দৈর্ঘ্যের মানে আসলে প্রতিবিম্ব নাই। আচ্ছা, আমাদের 8 পর্যন্ত ছিল আমাদের চিত্র, এবং আমাদের চিত্র শেষ। আমাদের এখন শুধু দুইটা সূত্র পড়ব, এবং এই সূত্রগুলো খুব সহজ সূত্র। সূত্রগুলো মনে রাখতে পারলে আমরা খুব সহজে এই চ্যাপ্টার থেকে আসা সকল অঙ্ক সলভ করতে পারবো। প্রথম সূত্র যে গোলীয় দর্পণ, এগুলো মূলত হচ্ছে গিয়ে জ্যামিতিক্যালি বা অঙ্ক করে কিভাবে, এতক্ষণ ধরে তো আমরা চিত্র দিয়ে জ্যামিতিক্যালি কি করতেছিলাম? প্রতিবিম্ব বের করতেছিলাম চিত্র একে একে। আর এখন আমরা কিভাবে আঁকবো? অঙ্ক করে আমরা প্রতিবিম্ব তৈরি করব। প্রতিবিম্বটা দেখতে কোন জায়গায় হবে, অবস্থান কিরকম, বড় নাকি ছোট, সেটা আমরা বের করব। তাহলে আসো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এফ। প্রথমে আসলে সূত্রের জিনিসগুলা কি? আমরা এতক্ষণ ধরে ফোকাস দূরত্বটাকে এফ দ্বারা প্রকাশ করতাম। নতুন দুইটা জিনিস শিখি। বস্তুর দূরত্ব, আয়না থেকে বস্তুর দূরত্বটাকে আমরা ইউ বলবো। ইউ হচ্ছে আয়নার পৃষ্ঠ হতে বস্তুর দূরত্ব। বি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। বি কি? বি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। আর এফ হচ্ছে গিয়ে ফোকাস দূরত্ব। এফ কি? এফ হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে এফ চিনলাম, ইউ হচ্ছে বস্তুর দূরত্ব আয়না থেকে, আর বি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব আয়না থেকে। তাহলে সূত্রটা হলো 1/f। 1/f সমান 1/u প্লাস 1/v। 1/f সমান 1/u প্লাস 1/v। এইটা হলো কি আমাদের সূত্র। আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্ক করব, অসুবিধা নেই। আর এইটা হলো কি একমাত্র সূত্র এই চ্যাপ্টারের প্রতিবিম্ব আমরা সম্পর্ক, এখানে বস্তুর দূরত্বের সম্পর্ক ফোকাস দূরত্বের সাথে এবং প্রতিবিম্বের দূরত্বের সাথে, এই সম্পর্কটা। এখন আসো আমরা আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে বিবর্ধন। বিবর্ধনকে ইংলিশে বলা হয় ম্যাগনিটিউড, সেজন্য আমরা এটাকে এম দ্বারা প্রকাশ করি। বিবর্ধন মানে কি? বিবর্ধন মানে খুব সহজে কত গুণ বড় হয়েছে। কি? কত গুণ বড় হয়েছে। তার মানে আমরা এটা দুইটা সূত্র দিয়ে বের করতে পারি। যেহেতু ম্যাগনিটিউড এম সমান মনে করো কোনো একটা জিনিসের দৈর্ঘ্য বড় হয়েছে বা ছোট হয়েছে, নতুন দৈর্ঘ্যকে আমরা বলবো নতুন দৈর্ঘ্য বা প্রতিবিম্বের দৈর্ঘ্যকে বলবো আমরা এল প্রাইম। তাহলে উপরে দিব আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্য। এটা কি? এটা প্রতিবিম্বের দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য। আর নিচে কি দিব? এল দিব। এল মানে কি? এল মানে হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। এল মানে কি? বস্তুর দৈর্ঘ্য। এল মানে হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। তাহলে এল প্রাইম বাই এল, এটা হচ্ছে গিয়ে একটা সূত্র। আর দ্বিতীয় সূত্র, আচ্ছা তো এই যে এম মানে আচ্ছা বিবর্ধন। তো বিবর্ধনকে আমরা ইংলিশে কি বলা হয়? ম্যাগনিফিকেশন বলা হয়। তো ম্যাগনিফিকেশন থেকে আসছে আমাদের কি? এম। আর এরপরের এম এর আরেকটা সূত্র, এম সমান ভি বাই ইউ। এবং এই দুই পাশে আমরা শুধু কি নিব? আমরা শুধু ভ্যালুগুলা নিব।
সেজন্য এই দুইটা চিহ্ন দ্বারা আমরা কি বুঝাই, শুধু ভিতরে ভ্যালু নিব, উপরে লিখবো সবসময় উপরে প্রতিবিম্বেরটা থাকবে, প্রতিবিম্বের দূরত্ব, বি মানে কি প্রতিবিম্বের দূরত্ব, আর ইউ মানে হচ্ছে বস্তুর দূরত্ব, আয়না থেকে বস্তুর দূরত্ব, আর ভি মানে হচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব। তাহলে আমরা প্রতিবিম্বের বিবর্ধন এর আমরা দুইটা সূত্র শিখে ফেললাম, একটা হলো এল প্রাইম বাই এল, আর একটা হচ্ছে ভি বাই ইউ। ঠিক আছে, আরেকটা সূত্র আমরা লিখা হয়, যেহেতু আমরা এই দুই পাশে হচ্ছে গিয়ে শুধু মান নিচ্ছি সেজন্য আর মাইনাস টাইনাস দেই নাই, এম সমান মাইনাস বি বাই ইউ, এরকম একটা সূত্র লিখা হয়। বাট আমরা যদি শুধু বিবর্ধন আসে তাহলে এটার আর প্রয়োজন নেই, আলাদা করে শুধু ভি বাই ইউ দ্বারা প্রকাশ করলে দুই পাশে আমরা ভি বাই ইউ দ্বারা প্রকাশ করলে হবে। এটা দ্বারা বোঝায় শুধু ভিতরে প্লাস আসুক মাইনাস আসুক, শুধু আমরা পজিটিভ মান নিব। তাহলে এতটুকু পর্যন্ত ছিল আমাদের থিওরি।